ওয়েলকাম ফ্রেন্ডস। রাইট টু এডুকেশন অ্যাক্ট প্রথম যখন 2009 সালে আসে, তারপর লাগু হয়, তারপর 2012 সালে একটি অ্যামেন্ডমেন্ট করে সংবিধানের আর্টিকেল 29 এবং 30-এর রেসপেক্টে রাইট টু এডুকেশন অ্যাক্টে সেকশন 1-এর মধ্যে সাবসেকশন 4 এবং 5-কে ইনসার্ট করে মাইনরিটি বা ওই ধরনের বিদ্যালয়গুলিকে রাইট টু এডুকেশন অ্যাক্টের বাইরে রাখা হয়। কিন্তু মহারাষ্ট্র সরকার তারপর একটি বিজ্ঞপ্তিতে রাইট টু এডুকেশন অ্যাক্টকে সবার জন্য লাগু করে সেই ধরনের কিছু নিয়মকানুন এনেছিল, যে কারণে আপনার একটি মামলা হয়েছিল সেই সময় মুম্বাই হাইকোর্টে। সেই মুম্বাই হাইকোর্টে মহারাষ্ট্র সরকার জিতে যায়। তাহলে যারা হেরে গেল তারা তখন সুপ্রিম কোর্টে গেছিল, আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট। এবার সুপ্রিম কোর্টে এটা বিচার হবার জন্য গেল যে ওই যে মহারাষ্ট্র সরকারের যে বিজ্ঞপ্তি সেটা মাইনরিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিনা, কারণ রাইট টু এডুকেশন অ্যাক্টে তাদের ছাড় দেওয়া আছে সংবিধানের আর্টিকেল 29 এবং 30-র রেসপেক্টে। সে বিচারটা কিন্তু এখনো পেন্ডিং রইল। বিচার হয়ে গেল নন মাইনরিটি বিদ্যালয়গুলির জন্য কি হবে, এবং সেই রায় চলে এলো 1 সেপ্টেম্বর 2025। এবং তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর রিভিউ পিটিশন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং একটা রিট পিটিশনও আপনার ফাইল হয়েছে। এইবারে আমি যে জায়গাটা যেতে চাইছি, যে এখানে নন মাইনরিটির জন্য জাজমেন্টটা দিলেন এই দুইজন বিচারপতি, আর মেন যে জাজমেন্টটা সেটাকে পাস করে দিলেন আপনার চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিল যে সেটা লার্জার বেঞ্চে শুনানির জন্য। এবং দেখুন এই মুহূর্তে এই মামলাটার স্ট্যাটাস হচ্ছে 3 জাজ ম্যাটার, অর্থাৎ লার্জার বেঞ্চে এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার এই পরিস্থিতিতে একজন আইনজীবী নিখিল উপাধ্যায় ইনি একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা করেন, এবং উনি মামলাটি করেন কবে দেখুন, মামলাটি ফাইল হয়েছে 24 সেপ্টেম্বর, মানে এই জাজমেন্টের পরে। এবং উনি মামলাটা করেন অ্যাকচুয়ালি অন্য উদ্দেশ্যে। ওনার মামলা ছিল যে এই যে আপনার মাইনরিটিগুলিকে বাদ দেওয়া হচ্ছে, যাতে না বাদ দেওয়া হয়, ওনার বক্তব্য হচ্ছে যে সংবিধানে মাইনরিটির যে ডেফিনেশন, অর্থাৎ সংখ্যাটা কত হলে মাইনরিটি হবে এর কোনো ডেফিনেশন দেওয়া নেই ওনার বক্তব্য। এবং সেই দৃষ্টিভঙ্গিতে উনি একটি মামলা করেন যে যেন এই যে রায়টা হয়েছে, যেটাকে লার্জার বেঞ্চে পাঠানো হয়েছে, যেন মাইনরিটিগুলোকে বাদ না দেওয়া হয়। এবার সেইটাই তারপর দেখুন গত 15 অক্টোবর এই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন তার হিয়ারিং হয়েছে ওই একই দুইজন বিচারপতির আপনার বেঞ্চে। এবং ওনারা যে জাজমেন্ট পাস করেছেন বা অর্ডার দিয়েছেন যে সাবস্ট্যান্সিয়াল কোশ্চেন্স অফ ল হ্যাভ বিন রেজড ইন দি রিট পিটিশন, হাউএভার ইন ভিউ অফ দি রেফারেন্স মেড বাই এ কোঅর্ডিনেট বেঞ্চ। অর্থাৎ 1 সেপ্টেম্বর একটা রায় দেওয়া হয়েছে এই যে মামলাটা, অর্থাৎ এখানে যে মামলার নম্বর দেওয়া আছে 1385, সেটা হচ্ছে এই যে মূল মামলা, এই মামলাটারই নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটা নিয়ে একটা রায় অলরেডি দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে উই আর নট ইনক্লাইন টু ইস্যু নোটিস অ্যাট দিস স্টেজ, অর্থাৎ ওনারা আর এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটার প্রসঙ্গে আর কোনো রায় দিতে এই মুহূর্তে সক্ষম নন, যেহেতু সাবস্ট্যান্সিয়াল কোশ্চেন অফ ল এখানে আপনার এসে গেছে। যে কারণে ইন আওয়ার ভিউ ইন্টারেস্ট অফ জাস্টিস উড বি বেস্ট সার্ভড ইফ দিস রিট পিটিশন ইজ প্লেসড বিফোর দি অনারেবল দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফর অবটেনিং অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু ট্যাগ উইথ সিভিল অ্যাপিল। অর্থাৎ মূল যে মামলা তার সাথে ট্যাগ করেই এই মামলাটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে লার্জার বেঞ্চে। এইবার প্রশ্নটা হচ্ছে, তাহলে এই যে রিভিউগুলো হয়েছিল বা রিট পিটিশন বা একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন, এইগুলোকে কিন্তু ট্যাগ করে পাঠানো হয়েছে এমনটা কিন্তু কোথাও বলা নেই। এই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সেটাকে মূল মামলার সাথে ট্যাগ করে লার্জার বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে এমনটা কিন্তু জাজমেন্টে উল্লেখ রয়েছে। আমি এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত আপডেট পেলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এখানে রিভিউগুলো এগুলো কিন্তু মূল মামলার সাথেই এই মুহূর্তে সবকটা অবস্থান করছে একসাথে, এবং এখানে 3 জাজ ম্যাটার সেটাও এখানে উল্লেখ রয়েছে। কিন্তু এই যে রিভিউগুলো এই মুহূর্তে যদি আমি একটু বলি, প্রথম যে রিভিউটা রয়েছে আপনার এই প্রথম রিভিউটা এই মুহূর্তে বেশ কিছু ডিফেক্ট লিস্টে রয়েছে, আমরা সেটা দেখেছি। প্রথম রিভিউটা ডিফেক্ট লিস্টে রয়েছে, এবং তার পরবর্তীগুলো এই মুহূর্তে এখনও হয়তো স্কুটিনি হয়নি। তো এরপর অনেকগুলো ম্যাটার রয়েছে যে রিভিউগুলো কখন কি হিয়ারিংয়ের জন্য উঠবে, ডেট পড়বে, সেগুলো লার্জার বেঞ্চে যাবে কিনা সেই বিষয়গুলো কিন্তু এখনও পরিষ্কার নয়। কিন্তু এগুলো এখনও পর্যন্ত মূল মামলার সাথেই অবস্থান করছে এটা আমি বলতে পারি। কিন্তু এই মামলাগুলো লার্জার বেঞ্চে গেল কি গেল না সেটা
এই মামলাগুলোর হেয়ারিংয়ের কোনো তারিখ পড়লে বা এই নিয়ে কিছু আলোচনার মধ্যে এলে তখন বিষয়টা পরিষ্কার হবে এবং সেই সময় আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত ওয়েবসাইট থেকে যেটুকু আপডেট পেলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।